প্রিয় দর্শক, আমন্ত্রণ আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত সাওম। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। লালমাটিয়ার কলা কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে একক চিত্রকলা প্রদর্শনী লিমিনাল হরাইজন। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট 72টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা 4টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 11 জানুয়ারি পর্যন্ত। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি বাংলাদেশের পতাকাবাহী প্রথম বিশ্ব পরিব্রাজক নাজমুন নাহার। শুভ দুপুর আপু। থ্যাংক ইউ, তোমাকেও শুভ দুপুর। কেমন আছে বলো? অনেক ভালো আছি। অনেকদিন পর তোমাকে আজকে আমরা পেলাম। তোমার বিশ্ব ভ্রমণের গল্প তো আমরা অনেক কিছু শুনেছি, কিন্তু এবারে একটু অন্যরকম, কারণ 178তম দেশ পরিভ্রমণ করে তুমি মাত্র দেশে এসেছো। সবকিছু মিলে কেমন ছিল অভিজ্ঞতা? এবারের অভিযাত্রা কঠিনের থেকেও কঠিন ছিল, কারণ এবার ওশেনিয়ার মধ্যে দেশগুলো ট্রাভেল করেছি। ফিজি থেকে তোঙ্গা, ভানুয়াতু, তারপর গিয়েছি সলোমন আইল্যান্ড, পাপুয়া নিউ গিনি। তো সেখানে সি লেভেল থেকে কাছাকাছি এবং পুরো প্রশান্ত মহাসাগরের মধ্যখানে দেশগুলো। কতদিন থাকতে হয়েছে তোমার এবার? মানে সর্বশেষ যে ভ্রমণটা 3 মাস ছিলাম ওখানে। 3 মাস ছিলাম, কিন্তু পুরো অভিযাত্রাটা একটু ডিফারেন্ট ছিল। মানে আফ্রিকাতে যেরকম ল্যান্ডলক কান্ট্রি, এক দেশ থেকে আরেক দেশে হয়তো বাসে পায়ে হেঁটে কিংবা লোকাল বাসে করে চলে গেছি। আবার দক্ষিণ আমেরিকাতে সেম ছিল, ইউরোপে তো বলা ডিফারেন্ট অন্য কিছু। কিন্তু এখানে যেহেতু সমুদ্রের মধ্যে, সমুদ্রের একটা মানে ফিজিটা হচ্ছে মেইন হাব আর কি, ওখান থেকে সমস্ত ফ্লাইটগুলো যায় এবং ফিজি ফ্লাইটটাই বেশি যায়। এবং সলোমন দ্বীপপুঞ্জে শুধু ওদের একটা ফ্লাইট আছে, তাও সপ্তাহে 2 বার যায়। আর অন্যান্য যে জায়গাগুলো সেগুলো, অন্যান্য দেশগুলো সেগুলো কিন্তু হঠাৎ করে ওখানে বৃষ্টি ওঠে, ঝড় ওঠে, ওখানে জলোচ্ছ্বাস হয়, ওখানে আগ্নেয়গিরি, সমুদ্র থেকে আগ্নেয়গিরি অগ্নুৎপাত হয়ে ভয়ঙ্কর যে কোনো সময় সিচুয়েশন হয়ে যেতে পারে, স্পেশালি তোঙ্গার মধ্যে। তো টোঙ্গাতে আমি যখন গিয়েছি, আমি ইভেন শুনেছি যে কিছুদিন আগে ইরাপশন হয়েছে, কারণ মানুষ ওখানে সবাই পাহাড়ের উপর উঠে গেছে। আর এই যে ট্রাভেলটা, এটার মধ্যে কিছু ভয়ানক ঘটনাও ঘটেছে। সেটা হচ্ছে ওখানকার কিছু আদিবাসী, আমি তো যেই দেশেই যাই আমি ট্রাই করি যে ওখানকার যে ট্রাইবাল এরিয়াগুলো আছে, টেরিটরিগুলো আছে, সেগুলোতে ট্রাভেল করার জন্য এবং কালচারটাকে এক্সচেঞ্জ করার জন্য। তো ভানুয়াতুতে যখন গিয়েছি, ভানুয়াতুর সেখানে একটা একা সাব কালচারাল ভিলেজ ছিল। সেটা একটা বিশাল বড় একটা টেরিটরি। ওটা একটা মানে দেশের ভিতরে আরেকটা দেশ। তাদের ওই দেশের মানুষের সাথে তাদের খাবার, কালচার, তাদের চলা ফেরা, পোশাক, টোটালি সব ডিফারেন্ট। এবং সেখানে ঢোকার জন্য অনুমতি লাগে, তাদের পারমিশন নিয়ে যেতে হয়। তো আমার খুব ইচ্ছে ছিল যে আমি সেখানে যাব, কিন্তু সেটা ইচ্ছে পূরণ হলো। আমি ওখানকার যে রাজা, একজনের মাধ্যমে তার সাথে আমি যোগাযোগ করলাম। তো ভানুয়াতুতে ওখানে যখন আমি ঢুকেছি, হঠাৎ করেই আমি দেখলাম যে জঙ্গল থেকে কিছু মানুষ চিৎকার করে, মানে খুব শর্ট পোশাক পরা, যারা জঙ্গলি পোশাক, যাদের শুধু জাস্ট ছেলেদের পরার মধ্যে খুব ওই যে শন দিয়ে করা কিছু, মানে একটা পোশাকের মতো কিছু একটা পরে আছে আর কি ওখানে। এবং খুব জঙ্গলি টাইপের চুলগুলো, একটা শল্য, মানে পুরো একটা বিশাল বড় বর্ষার মতো একটা জিনিস, তার মাথার মধ্যে একটা কঞ্চির মতো ধারালো জিনিস, তেড়ে আসছে, সবাই চিৎকার করছে। তো আমি একবার পিছিয়ে গেলাম, এমনভাবে চিৎকার করছে যে নতুন একটা মানুষ আসছে এখানে, আমাকে যদি অনুমতি না দিত, আমি যদি পারমিশন না পেতাম, তাদের পারমিশনের কিছু ব্যবস্থা হচ্ছে, সেখানে পিস সাইন শো করতে হয়। তো আমি সেখানে গিয়ে যখন পিস সাইন শো করছি, তারা অ্যালাউ করেছে আমাকে। তারপর তাদের ওখানে গাছ লতা পাতা দিয়ে একটা গেট করা ছিল, সেটা সেই জায়গা পর্যন্ত আমি যখন গিয়েছি, তখন দেখলাম যে কয়েকটা শিশু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো এবং আমাকে সুন্দরভাবে অভ্যর্থনা জানিয়েছে। তো তাদের ভিতরে ওখানে যখন গিয়েছি, সেটা মানে সেখানে তারা রুট থেকে খাবার দাবার সবকিছু খায়, গাছের ফলমূল খেয়ে তারা বেঁচে থাকে। তারপর সেখানে জঙ্গলের ভিতরে তারা কিন্তু কোনো পোশাক পরে না, আরও গভীরে যখন যায়। কিন্তু যখন কোনো মানুষ যায় সেখানে তাদের টেরিটরির বাইরের থেকে, তখন তারা ওই ড্রেসগুলো তারা পরে থাকে। তাদের কালচারাল লাইফস্টাইল, তাদের মিউজিক, এবং আমি দেখেছি তারা যে মিউজিক করে, বোতলের সাথে বোতল করে তারা বাদ্য বাজায়, এবং তারা কাঠের
একটা টুকরা আছে, সেটার মধ্যে দিয়ে পিয়ানো, মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করে। তারা নিজেদের মতো করে বানিয়ে এত সুন্দর মিউজিক করে, খুব চমৎকার তাদের কালচারটা সেখানে, খুবই ভালো লেগেছে। এবং তারা নারিকেল পোড়া খায়, তারা কাঁচা বাদাম খেয়ে থাকে, তাদের শিশুরাও খুব সুন্দর এবং পুরা মানে একদম প্রকৃতির যে রিয়াল যে নির্যাস, সেখানে গেলে শ্বাস নেওয়া যায়, এত সবুজ গাছ ভিতরে, সেখানে আমার অনেক সময় আমার কেটেছে। তো খুবই ভালো লেগেছে তাদের কালচার দেখে। মানে একটা ব্যাপার কি যে তুমি যেখানেই যাও না কেন ভয়ঙ্কর অভিজ্ঞতাও থাকে, আবার একই সাথে অনেক সুন্দর সুন্দর অভিজ্ঞতাগুলো একসাথে সঞ্চয় করে কিন্তু তুমি ফিরে আসো। এই যে আজকে আমরা দুপুরে বসে কথা বলছি, আমার ভীষণ জানতে মন চাইছে যে তুমি তো এতগুলো দেশ ঘুরেছো, 178টি দেশ ঘুরেছো, আর সব থেকে সুন্দর দুপুর কোথায় ছিল? পৃথিবীর অনেক দেশেই সবচেয়ে সুন্দর দুপুর ছিল। যেমন আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি যখন জাম্বিয়াতে ট্রাভেল করছি, তানজানিয়া থেকে জাম্বিয়াতে যাচ্ছি, যাওয়ার পথে বাসের মধ্যে একটা হঠাৎ করে একটা মানে বাসটা থেমে গেল, ওখানে কোনো ঘরবাড়ি নেই, ফরেস্টের মধ্যে কোনো খাবার দাবার নেই। তো আমি অনেক খিদেও লেগেছে, তো আমার পাশে অ্যাঞ্জেলিকা নামে একটা মেয়ে ছিল ওই দেশি, সে আমাকে বলল যে খাবার যেহেতু নেই, চলো তোমাকে একটা মজার খাবার খাওয়াবো। একদম কড়া দুপুর, সুন্দর রোদ, তারপরে রোদটা অত মানে গায়ে লাগতো না, খুব মিষ্টি টাইপের রোদটা ছিল। তখন জঙ্গলের মধ্য থেকে সে বলল যে ফরেস্টের ভিতরে আমরা ঢুকে গেছি এবং সেখানে কিছু ছোট ছোট ফল, এবং নামও আমি জানি না, সে ছিল, বলল যে এই দেখো আমি খাচ্ছি, এখন তুমি খেতে পারো। তখন সে আমাকে কিছু দিল, আমিও কিছু খেলাম, ওই ফলগুলো ছোট ছোট। তারপর এক ধরনের কোকো ফল আছে, সেটাও খেলাম। হঠাৎ করে তারপরে আমরা আবার আরেকটু সামনে হেঁটে গেলাম, হেঁটে যাওয়ার পর দেখলাম যে এক ধরনের মেজ আছে, কর্ন আর কি, সেটা একটা মহিলা পাহাড়ের কোলে বসে সেটা বিক্রি করছে, সেখান থেকে এক টুকরো খেলাম। এবং সেখানে অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা, মানে রেস্টিং টাইম ছিল আর কি। এবং সেখানকার ফরেস্টের মধ্যে খুব সুন্দর একটা দুপুর, রোদ, ছায়া মায়া, একটা অচেনা জায়গা, কোনো ঘর বাড়ি কিছু নেই, এবং একটা দুইটা কালো মানুষ সেখানে বসে আছে এবং খুব মায়াবী চোখ দিয়ে তাকাচ্ছে আমাদের যারা যাত্রী ছিল। ওই বাসের মধ্যে আমি ছিলাম একমাত্র টুরিস্ট, এবং তাদের সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল। সেই দুপুরটা খুবই চমৎকার ছিল। এবং তুমি কিন্তু জাম্বিয়ার কথা বলছিলে, যেখানে তুমি প্রথম ফ্ল্যাগ গার্ল এই উপাধিটা পেয়েছো, তোমার 100তম দেশ ভ্রমণ ছিল, তুমি জানো। হ্যাঁ একদম। এবং তারপরই কিন্তু আমাদের অনুষ্ঠানে তুমি এসেছো। তো সেই সময়টা যখন যে ফ্ল্যাগ গার্ল উপাধি, এটা তো একটা দায়বদ্ধতা, এবং এটাকে আসলে বহন করে নিয়ে যেতে হয়। বাংলাদেশের পতাকা নিয়ে তুমি 178টি দেশ ভ্রমণ করার পরে দায়বদ্ধতার জায়গা তো নিশ্চয়ই অনেকটা বেড়েছে, আর সচেতনতা তৈরিতে তুমি অনেক সাহায্য করছো। মানে বলা যেতে পারে যে সোসাইটির একটা কন্ট্রিবিউশন তোমার। তো সেই জায়গা থেকে কি মনে হয় যে এই দায়বদ্ধতা আসলে তোমাকে অনেক বেশি অনুপ্রাণিত করছে, নাকি একই সাথে প্রেশারও ক্রিয়েট করছে যে আরো ভালো কিছু করতে হবে? অ্যাকচুয়ালি দায়বদ্ধতাটা আসলে এটা একটা দায়বদ্ধতা আমি বলবো না, এটা একটা ভালোবাসা। হ্যাঁ, যে আমি ভালোবেসে করছি এটা দেশের জন্য। যে আমার ছোটবেলা থেকে আমার প্ল্যান ছিল যে আমি যা কিছু করি আমি দেশকে ধারণ করব। আমি মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলনের উপর অনেক বই পড়াশোনা করেছি। যুদ্ধের সময় আমার জন্ম হয়নি, কিন্তু যুদ্ধের যে উদ্দীপনা, বা আমরা যে একটা নতুন দেশ 1971 সালে আমরা পেয়েছি, হ্যাঁ, ওই ইতিহাসগুলো যখন আমি পড়েছি সেটা আমাকে অনুপ্রাণিত করেছে। তো আমি এই কারণে বাংলাদেশের লাল সবুজের পতাকা আমি বহন করছি, যে আমি বিলিভ করি যে আমি একজন ওয়ার্ল্ড সিটিজেন, বাট আমি যেখানে জন্ম নিয়েছি সেই জন্মস্থানকে সেই পৃথিবীর ওই জায়গার মধ্যে একটা ব্রিজ ক্রিয়েট করা। অর্থাৎ আমি সুন্দর একটা জায়গায় একটা ছবি তুললাম, একটা হাই সামিটে গেলাম, কিন্তু সেখানে আমি কে, সেটা কিন্তু আমাকে কিভাবে মানুষ মানে চিনবে। তো আমি এই কারণে ফ্ল্যাগটা ধারণ করছি, যে বাংলাদেশকে উপস্থাপন করার জন্য, রিপ্রেজেন্ট করার জন্য। তো আমার খুবই গ্রেট একটা মেমোরি ওখানে ক্রিয়েট হয়েছে। জাম্বিয়া থেকে জিম্বাবুয়েতে আমি পায়ে হেঁটে গিয়েছি, ভিক্টোরিয়া জলপ্রপাতের উপর আমার 100তম দেশ হয়েছে। সেটা ছিল 2018 সালের 1 জুন। আমার এক পা ছিল জাম্বিয়া আর এক পা ছিল জিম্বাবুয়েতে, সেখানে আমার হাতে ছিল লাল সবুজের পতাকা। সেদিন আমার চোখে পানি চলে এসেছে। এবং ওখানে অনেক সাংবাদিকরা ছিল, তারা জাম্বিয়া ডেইলি মেলে অনেক বড় করে স্টোরি করেছে। তখন সেটা দেখে জাম্বিয়া সরকারের গভর্নর, উনি হ্যারিয়েট কায়না, উনি আমাকে ডেকেছে এবং উনি আমাকে একটা সংবর্ধনা দিয়েছে, আমাকে ফ্ল্যাগ গার্ল উপাধি দিয়েছে, এবং বলেছে তুমি শুধু আফ্রিকার, তুমি শুধু বাংলাদেশের নয়, তুমি আমাদের হোল আফ্রিকার অনুপ্রেরণা, এবং তুমি পুরো পৃথিবীর। এবং সেই যে আমার 100তম দেশের ইতিহাসটাকে বা ওই মাইল ফলকটাকে তারা তাদের ওখানে হিস্ট্রি করে রেখেছে, সেটা আমার জন্য একটা বিশাল বড়
মানে প্রাপ্তি ছিল। এবং 100তম দেশ 18 বছরে যখন আমি কমপ্লিট করেছি তখন আমি ফিল করেছি যে বাকি যে দেশগুলো আছে সেটা আমি করতে পারবো। তাহলে 18 থেকে 24 পর্যন্ত এই সময় আমি 78টা দেশ আমি ট্রাভেল করেছি। এবং এটা কিন্তু অনেক চড়াই উতরায় পার হতে হয়েছে আমাকে। আমি লাল সবুজের পতাকা বহন করছি, 18 কোটি মানুষের পতাকা। আমি সবসময় বুকের ভিতর আমি এটা ধারণ করি যে আমি একা নই, যে আমার সাথে 18 কোটি মানুষই আছে এবং আমার সাথে উপর আল্লাহ আছেন, যে যখনই কোনো বাধা এসেছে, কোনো চ্যালেঞ্জ এসেছে, তখন কোথা থেকে যেন একটা মানুষ এসে আমাকে হেল্প করছে যে ক্যান আই হেল্প ইউ। যেমন আমি যখন বতসোয়ানা থেকে জাম্বিয়ার পরে বতসোয়ানাতে গেছি, বতসোয়ানা থেকে যাওয়ার পথে একটা স্টবে একটা রিভার আছে, সেই রিভারটা আমি যখন ক্রস করছি সেখানে কিছু দুষ্ট লোক আমাকে আক্রমণ করার চেষ্টা করেছে। হঠাৎ করে পিছন থেকে দুটো মহিলা এসে বলছে, এই সে আমার গেস্ট। হ্যাঁ, সে নিজের থেকে বলছে সে আমার গেস্ট, তুমি তার সাথে কথা বলবে না। তারা পয়সা চেঞ্জ করার জন্য আমার পিছু ধাওয়া করেছে, যে মানি এক্সচেঞ্জ করার জন্য, কিন্তু আমি করবো না তাদের কাছ থেকে। হয়তো তার মানি এক্সচেঞ্জের কথা বলে আমার থেকে পয়সাটা নিয়ে নেবে, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু আবার আমি মুহূর্তে ভুলে গেছি, রিভারটা যখন বোটে করে ক্রস করছি আমি দেখছি যে ওখানে বাঘ, তারপরে হচ্ছে চিতাবাঘ, হরিণ, খুবই সুন্দর সুন্দর বন্য প্রাণীগুলো নদীর পাশ দিয়ে হাঁটছে। তারপর আমি বতসোয়ানাতে যখন আমি পৌঁছালাম, বতসোয়ানাতে নদী পার হয়ে সেখানে আমি একটা বাসে উঠলাম। বতসোয়ানা থেকে আমি পুরো বতসোয়ানা আমি ট্রাভেল করতে করতে আমি চলে গেলাম। আচ্ছা, এবং তুমি বিভিন্ন মসজিদেও গিয়েছো আপু, মানে এতগুলো দেশে গিয়েছো, সেখানকার মসজিদগুলোতে তুমি ভ্রমণ করেছো। পৃথিবীর যেখানে মুসলিম কান্ট্রি, স্পেশালি আফ্রিকা, আরব কান্ট্রিগুলোর মধ্যে সম্প্রতি আমি উম্মায়াদ মসজিদ যে এবছর আমি গিয়েছি সিরিয়াতে, এবং সিরিয়া ট্রাভেলটা আমার জন্য একটা চ্যালেঞ্জিং ছিল। আমি সিরিয়া ট্রাভেল করেছি লেবানন থেকে, বাই রোডে আমি সিরিয়াতে ট্রাভেল করেছি, এবং ওই জায়গাগুলোতে একসময় বম্বিং হতো, নানা ধরনের দুর্ঘটনা ঘটতো, এবং সেই পথে আমি যাত্রা করছি। তখন পরিস্থিতি যদিও বেটার ছিল, লেবানন থেকে সেই দুর্গম পথ বেয়ে আমি সিরিয়ার দামাস্কাস পর্যন্ত আমি গিয়েছি বাই রোডে। তো ওখানে যাওয়ার পর মানুষ খুব সুন্দর ছিল। আমি যখনই ওখানে ওদের যে ডাউনটাউন আছে সেখানে খুব সুন্দর মার্কেট এরিয়া, সে মার্কেট এরিয়াতে হাঁটছি, মানুষ এসে বাচ্চারা এসে আমাকে জড়িয়ে ধরছে, হাসছে এবং বলছে তাদের দেশি ভাষায়, তুমি কোথা থেকে আসছো, তুমি অনেক সুন্দর, এই যে সুন্দর সুন্দর কথাগুলো বলা। আমরা কখনো এরকম টুরিস্ট আমরা দেখিনি, ওদের দেশে তো আসলে টুরিস্ট এখন আর যায় না খুব একটা, মানে খুবই কম। কিন্তু এটা একই সাথে কিন্তু চ্যালেঞ্জিং ছিল, কিন্তু ওদের যে ওয়েলকামিং যে মেন্টালিটি সেটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে। আমি ফিল করি না যে আমার একটা বিপদ হতে পারে, ওরাই বরং আমাকে হেল্প করেছে। তারপর ওখানকার পুরো হিস্ট্রি দেখা, এবং ওখানে উম্মায়াদ মস্ক, যেখানে যে সাহাবী আছে, নবী আছে, তাদের কবর জিয়ারত করা, তারপর ওখানে মসজিদে নামাজ পড়া, উম্মায়াদ মসজিদ। এবং ওই যে ওখানে আমি যাওয়ার পরে পুরো সিরিয়াতে আমি ফিল করেছি যে আমি 1000 বছর আগে আমি ফিরে গেছি, যেখান থেকে একসময় মুসলিম বিশ্বের যে প্রথম যে বিজনেস কানেকশন বা বিজনেস হাব সেটা ছিল সিরিয়ার দামাস্কাস শহরে, এবং তারা একসময় অনেক রিচ ছিল যুদ্ধের আগে। আচ্ছা, একটি প্রশ্ন করি তোমাকে, সেটা হচ্ছে যে একজন বিশ্ব পরিব্রাজক বা বিশ্ব পরিভ্রমণকারী হবার জন্য কি কি আসলে যোগ্যতা থাকা উচিত বলে তুমি মনে করো? যোগ্যতা আসলে একটাই, তোমাকে খুব পরিশ্রমী হতে হবে। সেটা হচ্ছে তোমাকে ম্যাপ সম্পর্কে প্রচুর স্টাডি করতে হবে এবং বিভিন্ন দেশ সম্পর্কে আইডিয়া থাকতে হবে। একটা জোন, যেমন আমাদের বাংলাদেশের সাথে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, এটা একটা জোন। হ্যাঁ, তারপরে হচ্ছে ইউরোপের যেমন লেটস সে লাইক ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড, এটা একটা জোন, স্ক্যান্ডিনেভিয়ান। আবার আছে হচ্ছে তোমার ধরো পূর্ব ইউরোপ, পশ্চিম ইউরোপ, এই যে জোনগুলা, এই জোন সম্পর্কে, বা আফ্রিকার পশ্চিম আফ্রিকা, পূর্ব আফ্রিকা, সেন্ট্রাল আফ্রিকা, এই যে 54 কান্ট্রি, আফ্রিকার 54 কান্ট্রির মধ্যে 3টা জোন। একটা জোন শুরু হয়েছে মরক্কো থেকে শুরু করে, মরক্কো থেকে তোমার সেনেগাল, গাম্বিয়া, গিনি বিসাউ, মরিতানিয়া, গিনি কোনাক্রি, গানা, টোগো, বেনিন, নাইজেরিয়া পর্যন্ত। মানে ভৌগোলিক অবস্থান সম্পর্কে তোমাকে টোটালি একটা দক্ষিণ আমেরিকা কোথায়, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ কোথায়, আমেরিকার ওই পারে কোন কোন দেশগুলো আছে, সেন্ট্রাল আমেরিকা কোথায়, এটা পুরো একটা ম্যাপ সম্পর্কে ধারণা থাকলে সহজ হয়ে যায়। তখন একটা আইডিয়া ক্রিয়েট হয় বা গবেষণা করতে হয়। ডেফিনেটলি এটা একটা বড় রিসার্চের বিষয়। ভ্রমণে তুমি বের হও, তার আগে কতদিন সময় নাও নিজেকে আসলে গুছিয়ে উঠবার জন্য? আমি কিন্তু সর্বক্ষণই যখনই আমার সময় থাকে, যে আমি যে মুহূর্তে আমার ফ্রি সময় থাকে, আমি হয়তো দেখাচ্ছি ইন্টারভিউ দিতে যাচ্ছি, ওই সময়টা কিন্তু আমি ম্যাপ নিয়ে পড়ছি। আচ্ছা, আমি দেখছি কোন দেশের সাথে কোন দেশ লাগানো, হিস্ট্রিটা আমার জানা হয়, এবং কোন দেশের সাথে কোন দেশ লাগানো। তখন হয় কি সহজ হয়ে যায়, এটা সম্পর্কে জানলে কম খরচে ট্রাভেল করার একটা উপায় বের হয়ে যায়। আর ইয়থ হোস্টেলে থাকার জন্য একটা কম খরচে একটা ব্যবস্থা আছে,
সেটা জানা, প্রচুর পড়াশোনা করতে হবে ট্রাভেল করার জন্য। একটা দেশ সম্পর্কে, একটা জোন সম্পর্কে, পৃথিবী সম্পর্কে প্রচুর স্টাডি করতে হবে। আর একটা হচ্ছে ডেফিনেটলি একটা মানুষ যখন ট্রাভেল করবে, সলো ট্রাভেলার, আমি যেমন সলো ট্রাভেলার, আমি একাই পৃথিবী ভ্রমণ করছি, তো সেটার জন্য তাকে ডেফিনেটলি শিক্ষাগত যে যোগ্যতা, সেটা হচ্ছে টাকা নতুবা শিক্ষাগত যোগ্যতা, দুইটার একটা থাকতে হবে, মেধা এবং পয়সা। পয়সাটা হচ্ছে গিয়ে উপার্জন করে করতে হবে। আর পৃথিবী ভ্রমণ করার জন্য যে অনেক পয়সা লাগে তা কিন্তু নয়। হ্যাঁ, এটা একটা ভুল ধারণা আমাদের মধ্যে, ভুল ধারণা। অনেক ট্রাভেলারকে দেখেছি যারা পৃথিবীর পথে পথে তারা 3 মাস ট্রাভেল করছে একটা দেশে, যে আবার সেখানে গিয়ে কাজ করছে 6 মাস করে, আবার টাকা কিছু জমিয়ে পরবর্তী দেশে ট্রাভেল করছে। এভাবে কিন্তু পৃথিবী ভ্রমণ করছে মানুষ। এটা একটা বিশাল বড় একটা স্ট্রাগল। অ্যাকচুয়ালি এই স্ট্রাগলকে করার জন্য যে মানসিক যে চ্যালেঞ্জ, এটাকে মোকাবেলা করতে হবে প্রথমে। যে মনের ভিতরে তো সবকিছু ঘটে, এবং সেখান থেকে তো আমার স্বপ্ন শুরু হয়, সেখান থেকে তো আমি চিন্তা করছি যে আমি এটা করবই করব। সেটা যখন মনোভাব মানে মানসিকভাবে একে স্থির করতে হবে যে আমি আসলে কি করতে চাই, সেটা যখন একবার ডিসাইড করা হয়ে যায় তখন হয়তো পথটা সহজ হয়ে যায়। যেমন আমি কিন্তু অনেকবার আমার মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। আমাকে ছিনতাইকারী ধরেছে, গুলির মুখোমুখি আমি হয়েছি, আমি কাঠের টুকরোর মধ্যে ঘুমিয়েছি, তাঁবুর মধ্যে ঘুমাতে হয়েছে আমাকে, এবং সারা রাত ধরে আমি স্টেশনের মধ্যে ছিলাম। এমন সময় আছে আমি ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে, আমাকে সারা রাত ফ্লাইটের ওখানে থাকতে হয়েছে। আমি ইমিগ্রেশন ক্রস করতে পারিনি বাই রোডে, সেখানে আমাকে বর্ডার, আমি যখন আইভরি কোস্ট থেকে বেনিন যাচ্ছি, আমাকে 4.5 ঘন্টা আটক রেখেছে ওরা, এবং তারপর লোকাল যেই প্যাসেঞ্জার ছিল তারা আমাকে হেল্প করে ওখান থেকে বের করেছে। আপু, তুমি এতগুলো দেশে ঘুরেছো এবং সেখানে তো অনেক ছবি আছে, অনেক ভিডিওস আছে, সেগুলো নিয়ে বই করার পরিকল্পনা বা নিজের বই লেখার পরিকল্পনা এমন কোনো কিছু করছো কি? ডেফিনেটলি সেটা আমি লিখে যাচ্ছি। আমার বইটা একটু ভালোভাবে আমি লিখছি, কারণ এখানে তো আসলে অনেক ইতিহাস, অনেক কিছু, কোনো কিছু ভুল লেখা যাবে না। ইতিহাস সমৃদ্ধ সবকিছু আমাকে ইনক্লুড করতে হচ্ছে, যে ওই দেশটা আসলে ওখানকার কালচার, হিস্ট্রি, ওখানে মানুষ কোথাও কোথাও নির্যাতিত হচ্ছে, মেয়েরা, সেই কথাগুলো, আবার কোথাও কোথাও এত সুন্দর, হ্যাঁ, কোথাও কোথাও নানা ধরনের জিনিস আমার বইয়ের মধ্যে আসছে। আমার বই এমন একটা বই আমি করছি যেটা একটা রিসার্চ বা গবেষণা যদি কেউ করতে চায় ইন ফিউচারে, সেরকমই হবে। বা কেউ যদি পরিভ্রমণ করতে চায় সেখান থেকে সে শিখতে পারবে। পুরো পৃথিবীটাকেই আমি কিন্তু আমার বইয়ের মধ্যে আনছি। সেজন্য আমি একটু সময় নিচ্ছি যেন এটা একটা ভালো কিছু আমি বাংলাদেশকে, পৃথিবীকে এবং বাংলাদেশকে আমি এটা দিতে পারি আর কি। অনেক ভালো লাগলো আপু তোমার সাথে কথা বলে। আর কথা বা গল্প শেষ হবার না, কারণ এতগুলো দেশ এবং প্রত্যেকটা দেশের প্রতিদিনের একটু করেও যদি আমরা গল্প বলতে চাই তবুও আমাদের অনুষ্ঠান শেষ হবে না। আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সাড়া দিয়েছো। ভালো থেকো, আর শুভকামনা রইল সবকিছুর জন্য। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এনটিভির সকল দর্শকের জন্য আমার অনেক শুভেচ্ছা। বিজয়ের এই মাসে বাংলাদেশের সকল মানুষের জন্য আমার অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আমি শ্রদ্ধা জানাচ্ছি সকল শহীদদের, যারা এই দেশের জন্য আত্মত্যাগ করেছেন, এবং লাল সবুজের এই পতাকা নিয়ে আমার যে সাফল্য, সেই সাফল্যকে আমি উৎসর্গ করলাম সকল শহীদদের জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvpd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvpd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।